আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মা, আমার খাবার খাওয়া শেষ হয়েছে, তুমি থালার পানিগুলো বাইরে ফেলে দাও। আমি একটু ব্যস্ত আছি রে মা, তুই বরং ঘরের জানালা দিয়ে পানিগুলো বাহিরে ফেলে দে। আচ্ছা ঠিক আছে মা। কার এত বড় সাহস আমার শরীরে পানি ছিটিয়ে দেয়? ও মানুষের বাচ্চা, তুই এ কাজ করেছিস, এর শাস্তি যে তোকে পেতেই হবে। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে ময়নার চোখের দৃষ্টি কেড়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। কি ঘরের আলো হঠাৎ নিভে গেল কেন? মা, মা, তাড়াতাড়ি আমার কাছে এসো, আমার যে খুব ভয় করছে। মা, মা। এই তো মা, এসেছি। ঘরের ভেতরে থেকে কেউ ভয় পায় নাকি? এখন ঘুমিয়ে পড় দেখি, রাত 10টা বেজে গেছে। এরপর রিমা ও ময়না ঘুমিয়ে পড়ে আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই ময়না ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু তার চোখে দৃষ্টিশক্তি না থাকায় সে চারদিক অন্ধকার দেখতে পায়। মা, এখনো তো সকাল হয়নি, তাহলে মুরগি ডাকছে কেন মা? সকাল হয়নি মানে? তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস না জানালা দিয়ে সূর্য উঠেছে? কিসব বলছো মা? আমি তো শুধু চারদিক অন্ধকারই দেখতে পাচ্ছি। কিসব বলছিস রে মা? হঠাৎ তোর চোখে আবার কি হলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না মা। মা, তুমি কিছু একটা করো মা, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাহলে আমরা তান্ত্রিকের কাছে যাই। এরপর রিমা ময়নাকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, আমার মেয়ে বড় বিপদে পড়েছে। ও শুধু দু চোখে অন্ধকার দেখছে। দয়া করে আপনি আমার মেয়ের চোখ ভালো করার উপায় বলে দিন তান্ত্রিক বাবা। তুই শান্ত হয়ে এখানে বস। আমি আগে ধ্যান করে দেখছি যে কি কারণে তোর মেয়ের চোখের সমস্যা হয়েছে। তোর মেয়ে তো সর্বনাশা কাণ্ড করেছে। জঙ্গলের এক ভয়ঙ্কর ডাইনির শরীরে পানি ছিটিয়ে দিয়েছে, যার কারণে ডাইনি তোর মেয়ের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। সব দোষ আমার। আমি যদি কাল রাতে থালার পানিগুলো বাইরে ফেলে দিতাম, তাহলে আমার মেয়েকে এমন বিপদে পড়তে হতো না। তান্ত্রিক বাবা, বলুন এখন কি করলে আমার মেয়ে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে? আজ সন্ধ্যা হতেই তোকে ডাইনির রাজ্যে যেতে হবে, আর সেখানে ডাইনির গুহার পেছনে একটা ফুলের বাগান আছে। ওই ফুলের বাগান থেকে যদি একটা ফুল ছিঁড়ে এনে তোর মেয়ের চোখে স্পর্শ করাতে পারিস, তাহলে তোর মেয়ের চোখ ভালো হয়ে যাবে। কিন্তু তোকে যদি একবার ডাইনি দেখে ফেলে, তাহলে তোর চোখেরও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। আমার কি হয় হোক, আমি আমার মেয়ের দৃষ্টিশক্তি ফিরে চাই। তবে তুই জঙ্গলের পাশে যে বন আছে, ওই বনে গিয়ে পাখিদের সাহায্য নিতে পারিস, তাহলে ডাইনির হাত থেকে রক্ষা পেতে পারবি। হ্যাঁ তান্ত্রিক বাবা, সেটাই করব। এরপর রিমা ময়নাকে নিয়ে পাখিদের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এক পর্যায়ে তারা পাখিদের রাজ্যে পৌঁছে যায়। এই পাখি, শুনছো? আজ রাতটা তোমার বাড়িতে আমাদের থাকতে দেবে? মানে সন্ধেবেলা জঙ্গলে যেতে হবে তো, তাই তোমার বাড়িতে থেকে তোমাকে নিয়ে জঙ্গলে যেতাম। জঙ্গলে যাবে মানে? কিন্তু সন্ধেবেলা জঙ্গলে যাবেই বা কেন? তারপর রিমা কাকলিকে সব কথা খুলে বলে। আমার ঘরটা অনেক ছোট, তাই আমার ঘরে তোমাদের কোনো জায়গা দিতে পারবো না, আর তাছাড়া আমি তোমার সাথে জঙ্গলেও যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি তবে যাও, আমি অন্য পাখির কাছে যাচ্ছি। এই যে পাখি, শুনছো? আজ রাতটা তোমার বাড়িতে থাকতে দেবে? আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি।
হ্যাঁ দিদি, অবশ্যই থাকতে দিব। আগে বলো কি বিপদে পড়েছো। তারপর রিমা টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি রিমা ও ময়নাকে তার ঘরে নিয়ে যায়। আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। দিদি, সন্ধ্যা তো হয়ে গেছে, চলো এবার জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ময়নাকে নিয়ে যাব নাকি তোমার বাড়িতে রেখে যাব? ময়নাকে সেখানে না নিয়ে যাওয়াই ভালো হবে, কারণ বলা তো যায় না, ডাইনি আমাদের যদি দেখে ফেলে আমরা পালাতে পারবো, আর ময়না তো পালাতে পারবে না। মা ময়না, তুমি টুকির সাথে ঘরেই বসে থাকো কেমন? আচ্ছা ঠিক আছে টুনি মাসি, তোমরা তাড়াতাড়ি এসো। এরপর রিমা আর টুনি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ডাইনির রাজ্যে চলে আসে। তুমি এই গুহার সামনে লুকিয়ে ডাইনিকে পাহারা দাও, আর আমি গুহার পিছনে গিয়ে ফুল ছিঁড়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি। কোনোভাবে যদি ডাইনি বাইরে বের হয় তাহলে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। একে মনে হচ্ছে কেউ আমার ফুলের বাগানে প্রবেশ করেছে। না 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 না, আমাকে তো এক্ষুনি বাগানে যেতে হবে। টুনি, টুনি, তাড়াতাড়ি পালাও, ডাইনি বাগানের দিকে যাচ্ছে। রিমার এমন চিৎকার শুনে টুনি গাছের উপরে উঠে লুকিয়ে পড়ে। আর এদিকে ডাইনি রিমার কাছে এসে রিমাকে বন্দি করে ফেলে। তোর তো সাহস কম নয়, তুই সাথে নিয়ে আমার বাগানে ফুল চুরি করতে এসেছিস। তুই এখানে বন্দি হয়ে থাক, আগে তোর সাথীকে ধরে নিয়ে আসি, তারপর একসাথে দুজনের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে এখানেই ভূত বানিয়ে রাখবো। এই রে, ডাইনি তো রিমা দিদিকে ধরে ফেলেছে। রিমা দিদি কেন যে চিৎকার করতে গেল? যাই হোক, রিমা দিদিকে যে বাঁচাতেই হবে। আমি বরং আমাদের প্রকৃতি দেবীকে এখানে নিয়ে আসি। এরপর টুনি তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে। চিন্তা করো না টুনি, ওই ভয়ঙ্কর ডাইনিকে আমি আজই শেষ করে দিব। চলো আমার সাথে চলো। তোর সাথী তো পালিয়ে গেছে, ওকে ধরতে পারলে উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। শয়তান ডাইনি, একবার তোকে হুমকি দিও তোর শিক্ষা হয়নি, আবার তুই পাখি মানুষদের ক্ষতি করছিস। এবার হুমকি নয়, তোকে একেবারে শেষ করে দিব। এসব বলে প্রকৃতি দেবী জাদু শক্তি দিয়ে ডাইনির শরীরে আগুন লাগিয়ে দেয়। এই প্রকৃতি দেবী, তুই আমাকে শুধু শুধু শান্তি দিচ্ছিস কেন? আমি কি ইচ্ছে করে মানুষের ক্ষতি করতে গেছি? মানুষের বাচ্চা আমার শরীরে পানি দিয়েছিল, তাই আমি ওর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছি। সামান্য কারণে তুই এই বাচ্চাকে এত বড় শাস্তি কেন দিয়েছিস? তাই আমিও তোকে শাস্তি দিলাম। তোর বেঁচে থাকার কোনো দরকার নেই। তোমরা এখন বাড়িতে চলে যাও, তোমাদের আর কোনো ভয় নেই। এরপর রিমা ও টুনি সেখান থেকে চলে যায়। আর ডাইনি আগুনে জ্বলে পড়ে সেখানেই মারা যায়। আর এদিকে রিমা টুনির বাগানের ফুলটি ময়নার চোখে স্পর্শ করাতেই ময়না তার দৃষ্টিশক্তি ফিরে পায়। মা মা, আমার চোখ ভালো হয়ে গেছে। আমি সবকিছু দেখতে পাচ্ছি মা। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি ছোট পাখি হয়ে আজ আমাদের মতো মানুষের অনেক বড় উপকার করেছো। কাল সকালে আমার বাড়িতে এসো, আমি তোমাকে কিছু উপহার দেব। দিদি, তোমাকে কোনো উপহার দিতে হবে না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব, তাই বলে কি উপহার দিতে হবে? না, তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে, তাই আর কি। তুমি না আসলে কিন্তু আমি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে কাল যাব। এরপর রিমা ময়নাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই টুনি রিমার বাড়িতে চলে আসে। টুনি, এসেছো? এই চাল ডালগুলো নিয়ে যাও, এখানে 6 মাসের চাল ডাল আছে। তোমাকে 6 মাস আর খাবার কিনতে হবে না। আর কোনো দরকার হলে তুমি কিন্তু অবশ্যই আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে দিদি।
টনি, এত চাল ডালগুলো কোথায় পেলি রে? এত চাল ডাল কেনার মতো তো তোর সামর্থ্য নেই। এরপর টনি কাকলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কাকলি আফসোস করতে করতে সেখান থেকে চলে যায়। মা বাবা তো মারা গেছে, মাত্র 4 দিন হলো, আর এত তাড়াতাড়ি তুমি আমার অভিষেক করাতে চাচ্ছ যে? বাবা, তোর বাবা মা মারা যাবার পর থেকে পুরো রাজ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমারও বয়স হয়েছে, তাই আমিও সবার মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পুরো রাজ্য নড়বড়ে হয়ে যাবে। যখন তখন প্রতিবেশী রাজ্য এসে আমাদের রাজ্যে আক্রমণ চালাবে, আমাদের রাজ্য দখল করে নিতে পারবে। এখন একজন যোগ্য শাসক ভীষণ প্রয়োজন বাবা, তাই আমি তোকে অভিষেক করানোর সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করেছো তাই হবে। তোমরা সবাই শোনো, আজ থেকে আমি রাজকুমারকে এই রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষেক করালাম। রাজ্যের ভালো মন্দ সবকিছু আজ থেকে নতুন রাজার হাতে। জয়, নতুন রাজার জয়। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিষ্ঠার সাথে তোমাদের সেবা করতে পারি। সবাই নতুন রাজার জয়ধ্বনি দিতে থাকে। সেখান থেকে বেরিয়ে যায়। রাজা তার রাজ্যের সকল কাজকর্ম শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে রানী এসে বলতে থাকে, বাবা টোনা, আমাদের রাজ্য অনেক দামি, কারণ আমাদের এই রাজপ্রাসাদের একটা কক্ষের নিচে এক সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের শেষে আছে এক কাচের বলয়। সেই বলয়ের মধ্যে আছে অলৌকিক ক্ষমতা। সেই ক্ষমতা যার হাতে যাবে সেই হবে অধিক শক্তির অধিকারী। তোকে অনেক সাবধানে এই রাজ্য রক্ষা করতে হবে। ঠিক আছে মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সব সামলে নিতে পারবো। আর একটা কথা বাবা, তুই একা কিছু করতে পারবি না, তোর বংশধরের প্রয়োজন আছে। তাই তোকে যে এবার বিয়ে করতে হবে। আমি পাশের জঙ্গলের রাজাকে তার কন্যাকে নিয়ে প্রাসাদে আসতে বলেছি। আগামীকাল শুভ কাজটা সেরে ফেলতে চাই। মায়ের কথায় টোনা নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোরও হয়। এদিকে পাশের জঙ্গলের রাজা তার কন্যাকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। মহারানী, এবার হয়তো আমরা আসল কাজটা শুরু করতে পারি। হ্যাঁ রাজা মশাই, আপনি একদম ঠিক বলেছেন। বাবা টোনা, এই হারটা রাজকুমারীর গলায় পরিয়ে দে, আর রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দে। মায়ের কথা মতো রাজা রাজকুমারীকে যেই না হারটা পরাতে যাবে, তখনই সেখানে একটা সাধু বাবা এসে হাজির হয়। ভস্য, সব ভস্য। থামুন রাজামশাই, আপনি ওই রাজকুমারীকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। এ আপনি কি বলছেন সাধু বাবা? আর কেনই বা আপনি শুভ কাজে বাধা দিচ্ছেন বলুন তো? আমি কি আর সাধে বাধা দিচ্ছি? আপনার ছেলের কুকপাল, কারণ তার কপালে যে পত্নী বিয়োগের চিহ্ন আছে। সে যেই মেয়েকেই বিয়ে করবে সেই মেয়েই মারা যাবে। আপনি তাহলে কেন জেনে শুনে অন্যের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন বলুন? কি এত বড় ধোঁকা আমার সাথে? আমি এই বিয়ে কিছুতেই করব না। হ্যাঁ মা, চল, এসব প্রতারক পাখিদের প্রাসাদে আর এক মুহূর্ত থাকা চলবে না। রাজা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে রানী মহা চিন্তায় পড়ে যায়। বাবা টোনা, এবার কি হবে? আমি যদি তোর বিয়ে দিতে না পারি তাহলে তো তোর বংশধর আসবে না। বংশধর না এলে তো রাজ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে বাবা। সব পাখিরা কত বোকা, কত সহজে
আমার ফাঁদে পা দিয়ে দিল। এবার আমাকে আমার শক্তি অর্জন থেকে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। হু হা 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 হা। রাক্ষস হাসতে হাসতে তার গুহায় চলে যায় আর নিজের তপস্যায় মগ্ন হয়ে পড়ে। ধীরে ধীরে রাজার মন্দ কপালের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এরপর একদিন রাজা তার রাজ্যে বের হয়। তাকে দেখে সবাই বলতে থাকে, এই মেয়েরা, তোরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যা। একবার যদি অলক্ষণে রাজার চোখ তোদের উপর পড়ে, তাহলে তোদের কপালে শনি দেখা দিবে, বুঝেছিস? তুমি একদম ঠিক বলেছো। আমরা চাই না কিছুতেই আমাদের কপালে শনি ধরুক। এই বলে সব পাখিরা নিজেদের ঘরে ঢুকে যায়। আর রাজা তার প্রজাদের এমন আচরণে ভীষণ কষ্ট পায়। সব কষ্ট চাপা রেখে প্রজাদের বলতে থাকে, তোমরা সবাই শোনো, উত্তরের জঙ্গলে পানির অভাব দেখা দিয়েছে। আমাদের সবাইকে সেখানে গিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। তাই আমি তোমাদের সাহায্য কামনা করছি। যে রাজার কপালে শনি, আমরা সেই রাজার শাসন মানি না, মানবো না। এই চল, তোরা সবাই এখান থেকে চল। রাজাকে অপমান করে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজা প্রাসাদে ফিরে আসে আর নিজেকে ঘরবন্দি করে রাখে। আর তা দেখে রানী ভীষণ রেগে যায়। আমি তোকে অভিষেক করিয়েছি রাজ্য শাসন করার জন্য, আর তুই কিনা রাজ্যের সব কাজ বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস। মা, তুমি তো জানোই আমাকে কেউ পছন্দ করে না, আমার শাসন মানতে চায় না। সেখানে আমি কি করে সবাইকে শাসন করব বলো? আর তাই তো আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। তুই রাজা, আর তোকে রাজার মতোই থাকতে হবে। তোকে কড়া শাসন করতে হবে, এই আমি বলে দিলাম। রানী তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। আর রাজা মায়ের এমন কথায় আরো বেশি কষ্ট পায় আর মনের দুঃখে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি যে আটকা পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও। কেউ বিপদে পড়েছে মনে হচ্ছে, আর আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। রাজা শব্দের অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। তখনই সেই মানুষ ছানাটাকে দেখতে পায়। ছোট্ট ছানা, তুমি এখানে কিভাবে আটকা পড়লে বলো তো? আমি আমার বাবা মার সাথে যাচ্ছিলাম। কিছু মানুষ এসে আমার বাবা মাকে মিথ্যে বলে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমাকে চালে বুদ্ধি করে এখানে রেখে যায়। জানি না ওরা 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 আমার বাবা মায়ের সাথে কি করেছে। আহারে, তুমি একদম কেঁদো না। আমি তোমাকে এক্ষুনি জাল থেকে বের করে দিচ্ছি। তারপর তুমি আর এক মুহূর্ত দেরি না করে থানায় চলে যাবে। আর সেখানে থাকা পুলিশদের সাহায্যে তুমি তোমার মা বাবাকে খুঁজে বের করতে পারবে। এরপর টোনা দ্রুত জাল থেকে বাচ্চাটিকে বের করে। বাচ্চাটিও টোনাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই জগতে কতই না প্রাণী বিপদের মুখে পড়ে আছে, আর আমার কপালটাই তো কত খারাপ। এই বলে মুচকি হেসে টোনা প্রাসাদে ফিরে আসে। তার মাথার মুকুট খুলে রেখে ঘরে থাকা একটা বাঁশি নিয়ে বেরিয়ে পড়ে। কে গো তুমি? এত মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছ? তোমার বাঁশির সুরে যে আমি পুরো মাতাল হয়ে গেছি। আমি তো পোড়া কপালি, আমার বাঁশির সুরেও আবার কারো মন কাটতে পারে? এ তো আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। যাই হোক, আমার পরিচয়, আমি একজন বাঁশিওয়ালা। কিন্তু তুমি কে? আমি হলাম দুই জিলাপি দোকানের মালিক। ওই তো পাশেই আমার দোকান। চলো না, তোমাকে আমার দোকানের কিছু জিলাপি খাওয়াই। একবার যদি তুমি আমার দোকানের জিলাপি খাও, তাহলে বারবার খেতে চাইবে। টোনা টুনির কথায় বারণ করলো না, টুনির সাথে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে কি যেন মনে মনে ভাবতে থাকে। মেয়েটা হয়তো আমাকে চেনে না, তাই আমার সাথে এত ভালো আচরণ করছে। যাই হোক, ওর সাথে এখন আমার যাওয়া একদম যাবে না। এই মেয়ে শোনো, আমি এখানেই বসে আছি।
তুমি বরং গিয়ে তোমার দোকান থেকে আমার জন্য জিলাপি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই যাবো আর আসবো। টুনি টোনাকে রেখে জিলাপি আনতে যায় আর টোনা গাছের নিচেই দাঁড়িয়ে থাকে। এমন সময় পুরো জঙ্গল কাঁপতে শুরু করে। এ কি হলো? পুরো জঙ্গল এভাবে কেন কাঁপছে? প্রাসাদ থেকে এত চিৎকারই বা কেন আসছে? ওখানে কি কোনো অঘটন ঘটলো না তো? শয়তান রাক্ষস, তুই আবার আমার মাকে কেন বেঁধে রেখেছিস? ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার মাকে। তোর মাকে ছেড়ে দিলে যে আমি আমার শক্তির উৎস খুঁজে পাবো না। ওই শক্তির উৎস তুই কোথাও খুঁজে পাবি না, ওগুলো সব আমাদের বংশধররা পাবে। বংশধর? হা, 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 হা। আমি তো তোদের সেই বংশধর আসার পথটাই বন্ধ করে দিয়েছি। হা, 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 হা। তুই আমার বংশধর আসা কিভাবে বন্ধ করেছিস বল? সেদিন তোর ছেলের বিয়েতে যে সাধু এসেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি। তোর ছেলের কপাল অনেক ভালো, কিন্তু আমি সেদিন মিথ্যে পত্নী বিয়োগের কথা বলেছিলাম আর তোরা তাই বিশ্বাস করেছিস। হা, 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 হা। শয়তান মিথ্যেবাদী, তোর মৃত্যু আজ আমার হাতে। এই বলে টোনা উড়ে গিয়ে তলোয়ার নিয়ে আসে আর রাক্ষসও টোনার সাথে লড়াই করতে শুরু করে। তোর শক্তি আর কোনোভাবেই কাজ করবে না, এবার দেখবি শুধু আসল খেলা। এই বলে টোনা রাক্ষসকে আঘাত করতে থাকে। এক একটা তলোয়ারের আঘাতে রাক্ষসের শক্তি আরো কমতে থাকে। আহ, আমি কিছুতেই আর আমার শক্তিকে কোনো কাজে লাগাতে পারছি না। এভাবে হেরে যাওয়া আমি আর কিছুতেই মানতে পারছি না। আহ! রাক্ষস চিৎকার করতেই থাকে, কিন্তু টোনা আর কোনোভাবেই থামে না। তাদের ঐতিহ্যবাহী আশীর্বাদী তলোয়ার দিয়ে রাক্ষসকে আঘাত করে। রাক্ষস তক্ষুনি পুড়ে ছাই হয়ে যায়। মা, আমাদের আর কোনো ভয়ই থাকলো না। এবার আমরা আমাদের রাজ্য আর অলৌকিক ক্ষমতা সবই রক্ষা করতে পারবো। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলেছিস। আসলে মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কাজ করতে চাইলে সেই কাজ কখনোই সফল হয় না। রাক্ষস যদি মিত্রতা করত, সবাইকে সাহায্য করার প্রতিজ্ঞা করত, কারো কোনো ক্ষতি না করত, তাহলে আমি নিজ ইচ্ছায় রাক্ষসের হাতে শক্তিগুলো তুলে দিতাম। কিন্তু রাক্ষস তো আর সেটা বুঝলো না, ও ধ্বংস হয়েছে। অনেক ভালো হয়েছে মা। হ্যাঁ বাবা, কিন্তু এখন তোকে বিয়ে করতে হবে। আমারও অনেক বয়স হয়েছে, যখন তখন আমার মৃত্যু হতে পারে। তার আগে তুই রানী নিয়ে আয় বাবা। মা, এক সাধারণ ঘরের মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি ওই সাধারণ মেয়েকেই এই প্রাসাদের রানী করতে চাই মা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর মায়ের সম্মতি নিয়ে টোনা টুনিকে বিয়ে করে আর সংসার করতে থাকে। ওইদিকে রাজার স্ত্রী বেঁচে থাকার কারণে সবার ভুল ভেঙে যায়। আমরা আমাদের রাজাকে ভুল বুঝেছিলাম। আমরা আমাদের রাজার কাছে ক্ষমা প্রার্থী। আর এরপর থেকে আমরা আর কোনোদিনও রাজার অবাধ্য হব না। রাজার শাসন মেনেই চলবো। সবাই নিজেদের ভুল বুঝে রাজাকে মেনে নেয়। আসলে আমাদের কখনোই প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করতে নেই। এতে করে সহজ বিষয়ও অনেক জটিল হয়ে যায়। তাই আমরা কারো কথা বিশ্বাস না করে প্রমাণে বিশ্বাসী হব, কান কথাকে না প্রমাণ করব। হিমানি জঙ্গলে নানা রকমের পাখির বসবাস ছিল। নানা ধরনের পাখির মধ্যে একটা পায়রা থাকতো। পায়রার একটি ছোট্ট ছানা ছিল। পায়রা তার ছোট্ট ছানা পালিকে নিয়ে অনেক কষ্টেই দিন কাটাতো। মা, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে গো। আমি কিছু খেতে দাও না মা। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা রে, তোকে আমি এখন কি খেতে দেই বলতো? ঘরে তো কোনো খাবারই নেই। আচ্ছা মা, তুই বরং এক কাজ কর, তুই একটু জল খেয়ে নে আর আমি কাজে যাই। দেখি কাজ শেষ করে মালকিনকে বলে একটু খাবার চেয়ে আনবো, কেমন? মা, সামান্য জল খেয়ে কি আর খিদে মিটে বলো? কিন্তু কি আর করবো, আমি আপাতত না হয় এই জলটুকুই খেয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি কাজে যাও মা, আর
এরপর পায়রা কাজে চলে যায় আর ছোট্ট পালি তার মায়ের খাবার নিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর পায়রা কাজে যাওয়ার পর তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে। মালকিন, আমার তো সব কাজ শেষ, এবার তবে আমি বাসায় যাই। আর একটা কথা মালকিন, ঘরে কোনো খাবার নেই, বাচ্চা মেয়েটাকে নিয়ে খুব ঝামেলায় পড়েছি। এমনকি মেয়েটা আমার সকাল থেকে না খেয়েই আছে। দয়া করে মালকিন আমায় একটু খাবার দেন না, মেয়েটাকে যে আশা দিয়ে এসেছি। তোর এসব অজুহাত আমার আর ভালো লাগে না রে। 2 দিন 4 দিন পর পর তোর ঘরে খাবার থাকে না, ছানা নাকি না খেয়ে থাকে। আর তোকে এমন খাবার দিতে দিতে তো আমার সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে রে। এসব কথা বলে কাকুলি সামান্য উচ্ছিষ্ট খাবার এনে পায়রাকে দেয়। আর পায়রা সেই খাবারটুকু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর যেতে যেতে পায়রা ভাবতে থাকে, পোড়া কপাল আমার, মালকিন একটু বেঁচে যাওয়া খাবার দেয় আর তার বিনিময়ে যে কত কথা শোনায়। আর ভগবানও যে কেন আমাকে এত গরিব বানিয়েছে। মালকিনের লাঠি চাটা খেয়ে কাজ করি, আবার একটু কিছু চাইলেও কত কথা শোনায়। এসব ভাবতে ভাবতে পায়রা উঠছিল, কিন্তু হঠাৎই একটা চিল এসে পায়রার কাছে থাকা খাবারে ছো মেরে নিয়ে চলে যায়। আর পায়রা ওই চিলের পিছু নেয়। এই শয়তান চিল, দাঁড়া বলছি, নিয়ে যাস না আমার খাবারটুকু। ছানাটা যে আমার না খেয়ে আছে, দয়া করে ফিরিয়ে দে আমার খাবার। এসব বলতে বলতে পায়রা চিলের পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতেই চিলটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর পায়রা অদ্ভুত রকমের 3 রাস্তার সামনে চলে যায়। আর 3 রাস্তার সামনে গিয়ে পায়রা চিলকে না পেয়ে বসে কাঁদতে থাকে। এই চিল, তুই কি করলি রে? আমার ছানাটা যে ঘরে না খেয়ে পড়ে আছে। এবার আমি ঘরে গিয়ে ছানাকে কি জবাব দিব? আর এখানে তো 3টি রাস্তা, না জানি চিল কোন রাস্তায় গেছে। এখন আমি কোন রাস্তায় যাব? এসব বলে পায়রা কাঁদতে থাকে। আর ঠিক তখনই পায়রার সামনে 3 রাস্তায় 3 জন টুনি কন্যা দৃশ্যমান হয়। আর এসব দেখে তো পায়রা ভীষণ অবাক হয়। এসব কি হচ্ছে? এ তো দেখছি 3 রাস্তায় 3 কন্যা, কিন্তু এই 3 কন্যা কোথা থেকে এলো? আর রাস্তায় বা কোথা থেকে এলো? পায়রার এসব কথা শেষ হতে না হতে 3 রাস্তায় থাকা 3 কন্যার মধ্যে প্রথম কন্যা কথা বলে ওঠে। 3 রাস্তায় তোমাকে স্বাগত। আমরা 3 রাস্তার 3 কন্যা। আমরা সবকিছু জানি আর দেখতে পাই, তাই আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমরা অসহায় আর সৎদের সাহায্য করি। যাই হোক, আসল কথায় আসি, তুমি যদি আমার রাস্তায় আসো তবে অনেক সোনা রূপা পাবে। না না, তুমি আমার কথা শোনো, তুমি আমার রাস্তা দিয়ে এসো, তবে তুমি অনেক হিরে জহরত পাবে জানো। আর সেগুলোর সাহায্যে তুমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবে। দ্বিতীয় কন্যার কথা শেষ হতে না হতেই তৃতীয় রাস্তার তৃতীয় কন্যা কথা বলে ওঠে। আমি তোমায় প্রথম কন্যা দ্বিতীয় কন্যার মতো অত দামি কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ, তুমি আমার রাস্তা দিয়ে এসো, তবে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এবার তুমি ঠিক করো, তুমি কোন রাস্তায় যাবে? এইসব কথা বলে 3 রাস্তার 3 কন্যা অদৃশ্য হয়ে যায়। আর 3 রাস্তার 3 কন্যার কথা শুনে পায়রা বেশ চিন্তায় পড়ে যায়। আর অনেক ভাবনা চিন্তা করার পর পায়রা তৃতীয় রাস্তা দিয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে যাওয়ার পর পায়রা রাস্তার মাথায় অনেক সোনা দানা, টাকা পয়সা ও খাবার পায়। হে ভগবান, এত কিছু! এসব কি তবে আমার জন্যই নাকি? যাই হোক, এসব জিনিস পেয়ে বড্ড উপকার হলো। এসব আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এইসব কথা বলে পায়রা সেসব জিনিস নিয়ে বাসায় চলে যায়। আর খাবারগুলো থেকে কিছু খাবার পালিকে খেতে দেয়। আর পালি খুশি মনে খাবার খায়। এরপর পায়রা এইসব জিনিসের দ্বারা নিজের অনেক উন্নতি করে। আর কাকুলির বাসার কাজও ছেড়ে দেয়। কি ব্যাপার রে পায়রা, তুই আমার বাসায় কাজে যাচ্ছিস না কেন বলতো? আর তোর বাসায় এত উন্নতি করলি কি করে তুই? আলাদিনের চেরাগ পেয়েছিস নাকি? হ্যাঁ,
এরপর পায়রা কাকুলিকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে কাকুলির মনে মনে ভীষণ লোভ হয়। কিন্তু পায়রাকে কাকুলি কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায়। পায়রা আমার বাড়ির কাজের লোক হয়ে আজ আমার থেকেও অনেক বড় লোক হচ্ছে। না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমিও ওই 3 রাস্তার ওই 3 কন্যার কাছে যাব আর অনেক সোনা হিরে টাকা পয়সা নিয়ে আসব। তখন আমি পায়রার থেকে আরো অনেক বড় লোক হব। এসব ভেবে কাকুলিও অসহায় গরিব সেজে ওই 3 রাস্তার সামনে যায় আর ওখানে বসে ঢং করে কাঁদতে থাকে। আর এর কিছুক্ষণ পরে সেই 3 কন্যা প্রকট হয় আর পায়রার মতো কাকুলিকে একই রকম কথা বলে, তারপর অদৃশ্য হয়ে যায়। আর 3 কন্যার মুখে সোনার দানা হিরে জহরতের কথা শুনে তো কাকুলির লোভ দ্বিগুণ বেড়ে যায়। প্রথম কন্যা তো সোনা দানা দিতে চাইলো, আর তৃতীয় কন্যা প্রয়োজনীয় জিনিস দিতে চাইলো। তবে তো আমার দ্বিতীয় রাস্তায় যাওয়া উচিত, কারণ দ্বিতীয় কন্যা তো হিরে জহরত টাকা পয়সা এসব দিতে চাইলো। আর সোনা দানা প্রয়োজনীয় জিনিসের থেকে হিরে জহরতের মূল্য অনেক বেশি। তাই এখন আমি দ্বিতীয় রাস্তা দিয়ে যাব। এই কথা বলে কাকুলি দ্বিতীয় রাস্তার দিকে যেই না তার পা বাড়ায়, আর দ্বিতীয় রাস্তা একটা বড় গর্তে পরিণত হয়। আর সেই গর্তেই কাকুলি পড়ে মারা যায়। আর কাকুলি তার লোভের শাস্তি পেয়ে যায়। একটা বড় বন ছিল, সেই বনে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। সেই বনে বাসা বুনেছিল টোনা আর টুনি পাখি। তারা তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। তাদের 3 জনের ছিল হাসি খুশির সংসার। কিন্তু হঠাৎই একদিন টুনি অসুস্থ হয়ে মারা যায়। আর ছোট্ট টুনটুন মাকে হারিয়ে সব সময় কাঁদতো। একদিন টুনটুন টোনাকে বলে, বাবা, ও বাবা, আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না বাবা। তুমি আমাকে একটা নতুন মা এনে দাও না। আমি মায়ের সাথে খাবো, ঘুমাবো আর অনেক মজা করবো বাবা। মারে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি মা। তবে মা তুই কোনো চিন্তা করিস না। আমি যে করি হোক তোর সব কষ্ট দূর করে দেব। এবার তবে আমি দানা আনতে যাই, কেমন? এরপর টোনা দানা আনতে যায়। এইভাবেই টুনটুন সব সময় টোনাকে নতুন মা আনার কথা বলতো। আর মেয়ের দেখাশোনা করার জন্য টোনা মিনুটুনিকে একদিন বিয়ে করে বাসায় নিয়ে আসে। আর নতুন মাকে দেখে তো টুনটুন অনেক খুশি হয়। সে কি বাবা, তুমি আমার জন্য এই নতুন মাকে নিয়ে এসেছো? তুমি অনেক ভালো বাবা। এসো নতুন মা, ঘরে এসো। আজ থেকে তুমি হলে আমার নতুন মা। হ্যাঁ সোনা, আজ থেকে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে। আর তুমি তোমার আগের মায়ের জন্য একদম কষ্ট পেও না, কেমন? কারণ আজ থেকে আমি তোমার নতুন মা। মা আর মেয়ের এমন ভালোবাসা দেখে টোনা অনেক খুশি হয় আর খুশি মনে দানা আনতে যায়। আর দানা আনতে যাওয়ার পরপরই মিনু টুনটুনির আচরণ একদম পাল্টে যায়। এই শয়তান মেয়ে, তুই কি ভেবেছিস তুই আমাকে মা বলে ডাকলেই আমি তো নিজের মা হয়ে যাব নাকি? শোন, আমি তোর কোনো মাটা নই, বুঝলি? আজ থেকে তোকে আমি যা বলবো তুই তাই করবি, নইলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। সে কি মা, তুমি তো একটু আগেই ভালো ব্যবহার করলে আমার সাথে, তাহলে এখন তোমার কি হলো মা? তবে কি তুমি বাবার সঙ্গে নাটক করছিলে না? সে আমি যাই করি না কেন, শোন, আজ থেকে তুই আমার কথায় উঠবি আর বসবি, বুঝলি? আর তা না করলে আমি তোকে মেরেই ফেলবো। যা, বাসার সব কাজগুলো কর, আর সেটা তোর বাবা আসার আগে। আমি তোকে দিয়ে কাজ করাবো, সেটা যেন তোর বাবা বুঝতে না পারে, বুঝেছিস? এরপর থেকে মিনু টুনি সব সময় টুনটুনের সাথে খারাপ আচরণ করত। আর এগুলো টোনা কিছুই জানতো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর মিনু টুনি বাসায় একটা সুন্দর ডিম দেয়। ডিম দিয়ে মিনু টুনি অনেক খুশি ছিল। আর তার কদিন পরে সেই ডিম ফুটে একটা সুন্দর মেয়েছানা বের হয়। এরপর থেকে টোনা মিনু টুনি আর 2 মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতো। কিন্তু হঠাৎই একদিন টোনা মারা যায়। আর সেই দিন থেকে টুনটুনের উপর মিনু টুনির অত্যাচার দ্বিগুণ হারে বেড়ে যায়।
হে ভগবান, এটা তুমি কি করলে? বাবা বেঁচে থাকতেই নতুন মা আমাকে অত্যাচার করতো, এখন তো বাবাও মারা গেল, তাহলে তো মা আমার উপর আরো অনেক অত্যাচার করবে। টুনটুন যখন এসব বলে কাঁদছিল তখনই সেখানে মিনুটুনি চলে আসে। এই যে হতচ্ছাড়ি, এভাবে আর ন্যাকা কান্না না করে যা বন থেকে কিছু দানা খুঁজে আনতো। আমার ছোট্ট মেয়েটার যে অনেক খিদে পেয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? যা, যেতে বললাম না, যা বলছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বোনের জন্য দানা খুঁজে আনছি। বোনকে যে আমি অনেক ভালোবাসি মা। হয়েছে হয়েছে, আমার মেয়েকে তোর ভালোবাসতে হবে না, আমার মেয়েকে আমি নিজেই ভালোবাসতে পারি, তোর মতো মেয়ের ভালোবাসা চাই না। যা দানা আনতে যা। এরপর ছোট্ট টুনটুন দানা আনতে যায় আর অনেক খুঁজে দানা নিয়ে আসে। তখন দানাগুলো নিয়ে মিনুটুনি তাড়াতাড়ি তার নিজের ছানাকেই খেতে দেয়। তখন টুনটুন একটু খেতে চাইলে মিনুটুনি বলে, শোন, এখন একদম খাবার চাইবি না, বুঝলি? আগে আমার মেয়েটা খাবে, তারপর যদি থাকে তখন সেটা তুই খাস। এখন যা তো এখান থেকে। একদিন সুখী পায়রা আসে তাদের বাসায়। কি গো মিনুটুনি, দুই মেয়েকে নিয়ে ভালোই আছো তাই না? জানো, টুনি মারা যাবার পর আমরা ভেবেছিলাম টোনা দ্বিতীয় বিয়ে করলে সে আমাদের টুনটুনকে দেখতেই পারবে না, কিন্তু তোমাকে দেখে আমাদের সেই ভুলটা ভাঙলো। তা ভালো আছো তো? হ্যাঁ গো বোন, তোমাদের আশীর্বাদে দুই মেয়েকে নিয়ে আমি ভালোই আছি। আমি আমার নিজের মেয়ের চেয়ে টুনটুনকে বেশি ভালোবাসি, জানো? ওকে আমি খুব ভালোবাসি। ঠিক আছে বোন, তাহলে আমি আসি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবেই সবার সামনে ভালো থাকলেও মিনুটুনি আড়ালে টুনটুনের সাথে অনেক খারাপ আচরণ করত। একদিন মিনুটুনি টুনটুনকে বলে, শোন টুনটুন, আমি একটু বাইরে যাচ্ছি, বুঝলি? তুই তোর বোনকে দেখে রাখবি আর সময় মতো খাবার খাওয়াবি বলে দিলাম। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোনকে সঠিক সময়ে খাইয়ে দিব, তুমি যাও। তখন মিনুটুনি বাইরে চলে যায়। আর কিছু সময় পরেই টুনটুন তার বোনকে খাওয়াতে চায়, কিন্তু ছোট্ট ছানা কিছুই খেতে চায় না। না করিস না বোন, খেয়ে নে, তুই না খেলে মা এসে আমাকে অনেক মারবে। খেয়ে নে বোন, খেয়ে নে। তোকে বললাম না আমি খাবো না, আমি এখন কিচ্ছু খাবো না, তবুও তুই আমায় কেন জোর করছিস বল? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে ছোট্ট ছানাটি টুনটুনের হাত থেকে খাবারগুলো নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে মিনুটুনি চলে আসে। তখন ছোট্ট ছানাটি বলে, মা মা, জানো আমি কখন থেকে দিদির কাছে খাবার চাইছি, কিন্তু দিদি আমাকে কোনো খাবার দিচ্ছে না। যখন আমি নিজেই খাবার নিয়ে এলাম তখন দিদি আমার হাত থেকে খাবারগুলো ফেলে দিল। মা, কি তুই আমার মেয়ের মুখের খাবার কেড়ে নিয়েছিস? এত বড় সাহস তোর! দাঁড়া, বড্ড বার বেড়েছে তাই না? এখন তোকে আমি দেখাচ্ছি মজা। তখন টুনটুন অনেক বোঝালেও মিনুটুনি তার কোনো কথাই শোনে না। আর টুনটুনকে ধরে নিয়ে একটা বড় গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর একটা বড় লাঠি দিয়ে মারতে থাকে। আর মারের আঘাতে ছোট্ট টুনটুন অনেক কাঁদতে থাকে, কিন্তু মিনুটুনি তবুও তাকে মারতেই থাকে। আর ঠিক তখনই সেখানে টুনটুনের নিজের মায়ের আত্মা চলে আসে আর মিনুর নিজের ওই ছোট্ট ছানাটার গলা টিপে ধরে। টুনটুনের মায়ের আত্মাকে ওভাবে দেখে মিনু টুনটুনি তো অনেক অবাক হয়ে যায়। তার নিজের ছানার এমন কষ্ট দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন টুনটুনের মায়ের আত্মা বলে, খুব তো আমার মেয়েকে জ্বালিয়েছিস, এখন অত্যাচার করছিস, এখন তোর মেয়েকে আমি মেরেই ফেলবো, তারপর বুঝবি নিজের মেয়ের সাথে এমনটা করলে কেমন লাগে। নিজের মেয়েকে এত কষ্টে দেখলে তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লেগেছে, তাই আমি এসেছি তোকে শাস্তি দিতে। তুই যদি আমার মেয়েকে না ছাড়িস তবে তোর ছানাকেও আমি মেরে ফেলবো। না না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে মেরো না, আমি তোমার মেয়েকে ছেড়ে দিচ্ছি। মা, তুমি বোনকে মেরো না মা, বোনকে ক্ষমা করে দাও। টুনটুনের এমন কথা শুনে টুনটুনের মা টুনি বলে, দেখেছিস আমার মেয়েকে কত অত্যাচার করেছিস তুই,
তবু আমার মেয়ে তোদের ক্ষমা করতে বলছে। দেখ আমার মেয়েকে, ও কত মহৎ। আর তোরা তোরা তার সাথে কত অত্যাচার করেছিস। তোরা এত নিষ্ঠুর কি করে হতে পারলি? তারপর মিনু টুনটুনি ওর ভুল বুঝতে পারে আর টুনটুনও তার মায়ের কাছে ক্ষমা চায়। তারপর টুনটুনের মা তাদের ক্ষমা করে দিয়ে চলে যায়। এরপর থেকে মিনু টুনটুনি টুনটুনকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতো আর নিজের মেয়ে ও টুনটুনকে নিয়ে অনেক সুখেই তার দিন কাটাতো।